ঠিক আছে। ঠিক আছে। আমি বহুদিন ধরে ভাবছিলাম যে যারা এমবিবিএস পড়াশুনো করছে, আমরাও তো একসময় ছাত্র ছিলাম, তো অনেক টপিক ছিল যেগুলো আমাদের বুঝতে খুব অসুবিধা হতো। অনেক ছেলেই বাংলা মিডিয়াম থেকে এমবিবিএস এ ভর্তি হয়, তো একদম ইংরেজিতে পড়া শুরু করার ফলে যেটা হয় যে অনেকেই টপিকগুলো বুঝতে পারেন না। সময়ের অভাবে খুব বিস্তারিত আলোচনা করে স্যারেদেরও পড়ানো সম্ভব হয় না। তাই আমার ইচ্ছে বা প্রচেষ্টা ছিল বহুদিন থেকে যে এমবিবিএস ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার যত রকম টপিক আছে, মানে যতটা কভার করা যায়, কারণ আমি তো অতটা সময় দিয়ে সবকিছু সবসময় পড়াতে পারবো না, তবে টাইম টু টাইম যত টপিক কভার করা যায় আমি চেষ্টা করব আমার এই ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে। তো আজকে আমি অফিসিয়ালি এটা শুরু করলাম। এই যে টপিকটা আজকে আমি পড়াবো এটা হলো ফিজিওলজি টপিক, যেটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা না জানলে ফিজিওলজির অনেক জিনিসে বোঝা যায় না, এবং পরবর্তীতে যখন কোনো ডিজিজ প্যাথোলজি বা হচ্ছে কিভাবে ডিজিজগুলো হয়, কোন মেডিসিন সিলেকশন করব, এটা বোঝা যায় না। সেই জন্যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল এবং তারপরের ক্লাসটা আমার হবে অ্যাকশন পোটেনশিয়ালের উপরে। তারপরে সেটার উপর বেস করে কার্ডিয়াক ফিজিওলজি এবং ইসিজি এই ব্যাপারগুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আজকের যে প্রথম টপিকটা আমি শুরু করছি এটা হলো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এটা ফার্স্ট ইয়ার এমবিবিএস ফিজিওলজির টপিক। তো যারা এই জিনিসটা দেখবেন, বা যারা আমার ছোট ভাইয়ের মতো যারা ফার্স্ট ইয়ার এমবিবিএস পড়াশুনো শুরু করেছে, তো কাজটা তোদের যদি ভালো লাগে একটা পজিটিভ কমেন্ট করবি। কোথাও ভুল থাকলে ভুলটাকে পজিটিভ ওয়েতে কমেন্ট করবি, যাতে পরবর্তীতে ওটা আমি শুধরে নিতে পারি, বা আরও ভালো কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যায় বা চালিয়ে নিয়ে যাওয়া যায়। তার জন্য সবসময় পজিটিভ কমেন্ট করবি, একটা লাইক করবি, একটা শেয়ার করবি, নিজের বন্ধুদের মধ্যে জানাবি। কারণ এই যে আমি কাজটা করছি এর পিছনে আমার কোনো রকম কোনো ফান্ডিং বা কোনো কিছুই নেই, একবার নিজের একাডেমিক ইন্টারেস্টে ছাত্রদের ভালোর জন্য, বা যারা অনেকেই হয়তো বুঝতে চান তাদের জন্য কাজটা করছি। তো এই পজিটিভ কমেন্ট, লাইক এবং শেয়ার এটাই হচ্ছে আমার চলার শক্তি। তো আশা করছি তোরা আমাকে এই ব্যাপারে হেল্প করবি। তো আর কথা না বাড়িয়ে একদম টপিকে চলে যায়। তো সেটা হলো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল জিনিসটা কি, এর একদম ডেফিনিশনে যাওয়ার আগে আমাদের একদম বেসিক জিনিসটা বুঝতে হবে। এটা কিভাবে ডেভেলপ করছে, কিভাবে তৈরি হচ্ছে। কারণ একবারে আমি তো ডেফিনিশন বলে দিই, সেটা মুখস্থের মতো হয়ে যাবে। তো মুখস্থে না গিয়ে আমাদের বেসিক জায়গা থেকে শুরু করতে হবে। এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল সেল। এটা হলো সেল মেমব্রেন। এটা হচ্ছে সাইটোপ্লাজম। এখানে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে থাকে ক্রোমোজোম, আর ক্রোমোজোমের ভেতরে থাকে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এই যে আমাদের বডিতে সেল রয়েছে, এটা হলো সেলের ভেতরের কম্পার্টমেন্ট, আর এইটা হচ্ছে সেলের বাইরের কম্পার্টমেন্ট। তো এখানেও জল থাকে, এখানেও কিছু জল থাকে। তো এটাকে বলি আমরা ইসিএফ, অর্থাৎ এক্সট্রা সেলুলার ফ্লুইড, বা আমরা বলতে পারি এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্ট। আর এইটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড বা ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট, অর্থাৎ সেলের ভিতরে একটা ফ্লুইড বা জল আছে, সেলের বাইরেও যে এনভায়রনমেন্টটা আছে যেটাকে বলি আমরা এক্সট্রা সেলুলার বা ইন্টারস্টিশিয়াল স্পেস, এগুলো তো কিছু ফ্লুইড থাকে।
এবার এই যে সেলের ভেতর এবং বাইরে, ইনসাইড এবং আউটসাইড, এগুলোতে যেমন জল থাকে, ফ্লুইড থাকে, তার পাশাপাশি কিছু ইলেকট্রোলাইটস থাকে, যেমন হচ্ছে সোডিয়াম বা পটাশিয়াম বা ক্লোরাইড। কিন্তু সেলের ভেতরে, ইনসাইড এবং আউটসাইড, এই যে ইলেকট্রোলাইটস, অ্যানায়ন বা ক্যাটায়ন, এগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে না। তার কারণটা হচ্ছে এই যে সেল মেমব্রেন, এটা হচ্ছে সেমি পারমিয়েবল বা এর একটা সিলেক্টিভ পারমিয়াবিলিটি রয়েছে। তো এবার আমাদের জানতে হবে যে এক্সট্রা সেলুলার ফ্লুইডে এবং সেলের ভেতরে যে ইন্টারসেলুলার ফ্লুইড, সেখানে কোন ধরনের অ্যানায়ন বা ক্যাটায়নগুলো বেশি থাকে। এই যে এক্সট্রা সেলুলার ফ্লুইড, এখানে প্রিডমিনেন্ট ক্যাটায়ন হচ্ছে কিন্তু সোডিয়াম, অর্থাৎ সোডিয়াম এখানে প্রচুর পরিমাণে থাকে। আর সেলের ভেতরেও সোডিয়াম থাকে, কিন্তু অনেক কম। যদি আমি নর্মালি এটা ধরি 140 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, বাইরে এটা ভেতরে হয়তো 14, মানে অনেক কম। তার মানে সোডিয়ামটা হচ্ছে মোস্টলি এক্সট্রা সেলুলার। আর সেলের ভেতরে পটাশিয়ামটা খুব বেশি পরিমাণে থাকে। তো পটাশিয়ামটা হচ্ছে মোস্টলি ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন। ইন্ট্রাসেলুলার, সেই জন্য সেলকে বলা হয় ব্যাগ অফ পটাশিয়াম। ব্যাগ অফ পটাশিয়াম, তার মানে সেলের ভেতরে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। সেলের বাইরেও পটাশিয়াম থাকে, কিন্তু অনেক কম তুলনায়। এখানে যদি 140 পটাশিয়াম থাকে, বাইরে অ্যাভারেজ 4, তার মানে অনেকটা ডিফারেন্স। তার মানে সেলের বাইরে সোডিয়াম বেশি থাকে আর সেলের ভেতরে পটাশিয়াম বেশি থাকে। এইটা হচ্ছে অনেক সময় আমাদের মনে রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমরা এইভাবে মনে রাখতে পারি, যখন হিউম্যান লাইফ শুরু হয়েছিল একদম ইভলিউশনে, তখন তো এক কোষ থেকে ইভলিউশন শুরু হয়েছিল, এবং সেটা মোস্টলি সি বা সমুদ্রে শুরু হয়েছিল। তো সমুদ্রের যে জল হয় সেটা তো লবণাক্ত। তাহলে যখন সিতে ইভলভ হচ্ছিল একটা সিঙ্গেল সেল থেকে, সেই সেলের বাইরে কি ছিল? লবণাক্ত জল, অর্থাৎ সোডিয়াম যুক্ত জল। তার মানে হচ্ছে সেলের বাইরের যে প্রিডমিনেন্ট ক্যাটায়ন সেটা হলো সোডিয়াম, আর সেলের ভেতরে মেনলি কে থাকে? পটাশিয়াম। তাহলে সোডিয়াম বাইরে বেশি আর পটাশিয়ামটা ভেতরে বেশি। বা একটা কথা মনে রাখতে পারি আমরা, সেল ইজ এ ব্যাগ অফ পটাশিয়াম, অর্থাৎ সেলের ভেতরে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এটা হলো একদম একটা বেসিক কথা। এবার আমাদের জানতে হবে যে এই যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এটা কিন্তু একবারে হঠাৎ করে ডেভেলপ করে যায় না। এটা কি করে আসছে সেটাই আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তার আগে আরেকটা জিনিস বুঝতে হবে যে সেলের বাইরে মোস্টলি হচ্ছে সোডিয়াম ক্যাটায়ন, আর সেলের ভেতরে পটাশিয়াম। এটা হলো নিউক্লিয়াস, এখানে ক্রোমোজোম, ডিএনএ রয়েছে। সেলের ভেতরে শুধুমাত্র যে পটাশিয়াম থাকে তা নয়, এখানে কিছু অ্যানায়ন থাকে, তার সাথে কিছু প্রোটিন থাকে। এবার একটা জিনিস তোরা হয়তো জানবি, যে যে প্রোটিন, যে স্ট্রাকচার যেগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, পেপটাইড বন্ড দিয়ে যুক্ত থাকে, অনেক জায়গাতে ফসফেট অ্যাড থাকে, মানে প্রোটিনের সঙ্গে ফসফেট যুক্ত থাকে। এই ফসফেটগুলো হচ্ছে নেগেটিভলি চার্জড। তার মানে হচ্ছে যে সেলের ভেতরে নেগেটিভলি চার্জড প্রোটিন রয়েছে। এবার একটা সেল যখন রেস্টিং অবস্থায় থাকে, রেস্টিং মানে হচ্ছে যে একটা সেলের উপরে যখন কোনো রকম স্টিমুলাস বা উদ্দীপনা অ্যাপ্লাই করা হয়নি, তখন ইউজুয়ালি সেলের ভেতরটা হচ্ছে প্রিডমিনেন্টলি নেগেটিভ আর আউটসাইডটা হচ্ছে পজিটিভ। তার মানে হচ্ছে যে একটা সেল যখন রেস্টিং অবস্থায় থাকছে বা আছে, যখন আমরা কোনো স্টিমুলাস অ্যাপ্লাই করিনি, তখন সেলের ভেতরে অ্যানায়ন বেশি থাকে আর সেলের বাইরে ক্যাটায়ন বেশি থাকে। তাহলে এই যে রেস্টিং অবস্থায় সেলের ভেতরটা নেগেটিভ, অর্থাৎ যেখানে নেগেটিভ আয়নগুলো বা বেশি আছে অ্যাজ কম্পেয়ার টু দ্য আউটসাইড, এই যে কন্ডিশনটা, এটাকে বলা হয় পোলারাইজড কন্ডিশন। মানে হলো যে
এই যে সেল বা সেলের যে মেমব্রেন, তার বাইরেরটা হচ্ছে, আউটসাইডটা হচ্ছে পজিটিভ, ইনসাইডটা হচ্ছে নেগেটিভ। তার মানে দুটো ডিফারেন্ট পোল, মানে একই না, সেম না, ডিফারেন্ট। সেই জন্য এই যে রেস্টিং কন্ডিশনে সেল আছে, যার ইনসাইড হচ্ছে নেগেটিভ, আউটসাইড হচ্ছে positive, because of unequal distribution of the anions, because the cell membrane is selectively permeable. এই আনইকুয়াল ডিস্ট্রিবিউশন এবং পারমিয়াবিলিটির জন্য রেস্টিং অবস্থায় সেলের ভেতরটা হচ্ছে নেগেটিভ, সেলের বাইরেরটা হচ্ছে পজিটিভ। এই কন্ডিশনটাকে বলি আমরা পোলারাইজড বা পোলারাইজেশন। মানে সেলের দুটো পোল আছে, ইনসাইড একটা পোল, আউটসাইড একটা পোল। ইনসাইড হচ্ছে নেগেটিভ, আউটসাইড হচ্ছে পজিটিভ। ইন রেস্টিং কন্ডিশন হোয়েন দেয়ার ইজ নো স্টিমুলাস অ্যাপ্লাইড, সেইটাকেই বলছি আমরা পোলারাইজড বা পোলারাইজেশন। এ রিভার্স হলে সেটা কি, সেটা আমরা পরে যখন অ্যাকশন পোটেনশিয়াল করব তখন আমি আসবো আবার। মানে যদি অ্যাকশন পোটেনশিয়াল যখন হয়, সেটা আমি পরে ডিসকাস করব নেক্সট ক্লাসে, সেটা হলো তখন কি হবে, যে সেলের ইনসাইডটা পজিটিভ হয়ে যাবে আর আউটসাইডটা নেগেটিভ হয়ে যাবে। এই যে কন্ডিশনটা, তখন এটাকে বলবো আমরা ডিপোলারাইজড। অর্থাৎ সেল যখন রেস্টিং কন্ডিশনে আছে, কোন স্টিমুলাস অ্যাপ্লাই হয়নি, তখন সেল হচ্ছে পোলারাইজড, মানে ইনসাইড নেগেটিভ, আউটসাইড পজিটিভ। যখন একটা স্টিমুলাস অ্যাপ্লাই হয়েছে, একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট করেছে, তখন কি হয়েছে, সেলের ভেতরটা হয়ে গেছে পজিটিভ, বাইরেরটা নেগেটিভ। তাহলে কি হলো, পোলারাইজডের উল্টো হয়ে গেছে। এটাকে বলে আমরা ডিপোলারাইজড, বা প্রসেসটাকে বলে আমরা ডিপোলারাইজেশন। এটা আমরা অ্যাকশন পোটেনশিয়ালে পড়বো। তাহলে এই জিনিসটা এখন আর আমি যাচ্ছি না, বেসিক কনসেপ্টে আবার ফিরে আসছি। তাহলে এটুকু বোঝা গেল যে রেস্টিং কন্ডিশনে যখন কোন স্টিমুলাস অ্যাপ্লাই হয়নি, ইনসাইড অফ দ্য সেল ইজ নেগেটিভ অ্যান্ড আউটসাইড ইজ নেগেটিভ। হোয়াই? বিকজ দেয়ার ইজ আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ দ্য anions and cations, because the cell membrane is selectively permeable and more anions are inside the cell, that's why negative. I hope up to this the concept is clear. Now I am coming to the next. এবার আমরা যেটা দেখবো যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল স্টেপ বাই স্টেপ কি করে ডেভেলপ করছে। কারণ একটা সেল যখন রেস্টিং এ আসে বা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ডেভেলপ করেছে, এটা কিন্তু হঠাৎ করে সাডেনলি একবার এস্টাবলিশ হয় না। তার আগে কতগুলো জিনিস আছে, সেটাই আমরা স্টেপ বাই স্টেপ এবার আলোচনা করব। তাহলে এই হচ্ছে একটা সেল, আউটসাইড হচ্ছে পজিটিভ, ইনসাইড হচ্ছে নেগেটিভ। প্রথমে একটা কথা বলে দিই, যে এই যে আমরা বলছি যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এটা যে অলমোস্ট অল সেলে প্রেজেন্ট থাকে। কিন্তু আমাদের মেডিসিন অফ পয়েন্ট ভিউ থেকে বা ফিজিওলজি জিনিস থেকে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হলো নার্ভ সেল, বা যেটাকে বলি আমরা নিউরন, আর একটা হলো মাসেল সেল। মাসেল সেলের মধ্যে স্কেলেটাল সেল হতে পারে, মানে স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল, আর হলো কার্ডিয়াক মাসেল। নার্ভ সেলের বা নিউরনের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল হচ্ছে -70 মিলিভোল্ট, আর স্কেলিটাল সেল তার রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল হচ্ছে -90 মিলিভোল্ট। তার মানে হলো যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল তার নর্মাল রেঞ্জ হচ্ছে -70 টু -90 মিলিভোল্ট। কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে আমরা দুরকম রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল পাবো, সেটা এখন আমি ডিসকাস করছি না। যখন আমি কার্ডিয়াক মাসেল বা কার্ডিয়াক টিস্যুর প্রপার্টি পড়াবো, তখন কার্ডিয়াক মাসেলের কোন জায়গায় কত রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থাকে সেটা আমরা পরে ডিসকাস করব। এখন শুধু দুটো জিনিসই মনে রাখতে হবে, নার্ভ সেল বা নিউরনের আরএমপি অর্থাৎ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ইজ -70 মিলিভোল্ট, অ্যান্ড ফর স্কেলিটাল মাসেল রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ইজ -90 মিলিভোল্ট। এবার এই জিনিসটা কি করে ডেভেলপ করছে সেটা এবার আমরা স্টেপ বাই স্টেপ ডিসকাস করব। এখন একটা জিনিস প্রশ্ন হতে পারে
যে এটা কি করে মেজার করা যায়। এটা খুব ইজি। যদি কোনো একটা ভোল্টামিটার আমরা কানেক্ট করি, বা যেটাকে বলি আমরা ভোল্টামিটার, দুটো থাকে, এন্ড থাকে। একটা হচ্ছে সেলের ভেতরে থাকবে, একটা সেলের বাইরে থাকবে। তাহলে যখন আমরা রেকর্ডিং পাবো সেটা হয় যেটা বললাম যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল -70 থেকে -90 মিলিভোল্ট। এটা কিন্তু মেজার্ড ভ্যালু, অর্থাৎ একটা ভোল্টামিটার যার একটা এন্ড সেলের ভেতরে থাকে, একটা বাইরে থাকে, এবং দুটোর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেইটা হচ্ছে -90 মিলিভোল্ট। এই যে আমরা বলছি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল লাইক -70 মিলিভোল্ট, এটা কিছুই না, এটা হচ্ছে সেলের বাইরের যে নেগেটিভিটি আর সেলের বাইরের যে পজিটিভিটি, দুটো ডিফারেন্স হচ্ছে -70 মিলিভোল্ট। বা এটাকে বলতে পারি আমরা সেলের ইনসাইড এবং সেলের আউটসাইড দুটোর যে পোটেনশিয়াল তার ডিফারেন্স, অর্থাৎ ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল। তাহলে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল হলো -70 থেকে -90 মিলিভোল্ট। এবার আমরা স্টেপ বাই স্টেপ যাব যে এটা কি করে ডেভেলপ করছে। তাহলে এইটা হচ্ছে একটা সেল, যার ইনসাইড হচ্ছে মাইনাস, আউটসাইড হচ্ছে প্লাস, সেল পোলারাইজড হয়ে আছে। এবার এটাতে যাওয়ার আগে এটা হচ্ছে সেলের নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের ভিতরে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, ডিএনএর এক একটা ছোট অংশকে বলি আমরা জিন। এবার এক একটা জিনের যদি এক্সপ্রেশন হয়, মানে তার ট্রান্সক্রিপশন হলো, ট্রান্সলেশন হলো, তাহলে প্রোটিন তৈরি হয়। সাপোজ এই একটা জিন, এই জিনের এক্সপ্রেশন হলো, অর্থাৎ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হলো, একটা প্রোটিন তৈরি হয়। যে প্রোটিনটা কি করে, এখানে চ্যানেল তৈরি করে। অর্থাৎ একটা জিন যার ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হলো, একটা প্রোটিন তৈরি করেছে, সেই প্রোটিনটা মেমব্রেনের মধ্যে ইনসার্টেড হয়ে যাচ্ছে, এবং এটা একটা চ্যানেলের মতো কাজ করে, আয়ন চ্যানেল। তার কারণ হচ্ছে যে এই যে চ্যানেলটা আয়নের মুভমেন্টে হেল্প করে। এবার আমি প্রথমেই বলেছি যে সেলের বাইরে সোডিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু দ্য ইনসাইড অফ এ সেল। আবার সেলের ইনসাইড মানে ভেতরে পটাশিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেশি। এবার এই যে আয়ন চ্যানেল, এর কাজ হচ্ছে এই সেলের ভেতর থেকে আউটসাইডে 3টে সোডিয়ামকে পাম্প আউট করে, আর 2টো পটাশিয়ামকে সেলের ভেতরে পাম্প ইন করে। এবার হচ্ছে একটা জিনিস, যে সেলের বাইরে সোডিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেশি, তাহলে এই যে পাম্পটা আছে এই তার মানে কি, যে সোডিয়ামের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কোন দিকে যেতে চাইবে, অর্থাৎ এই দিকে। সোডিয়ামের কনসেন্ট্রেশন আউটসাইড বেশি, ইনসাইড কম, তাহলে ন্যাচারালি সোডিয়ামের যদি পারমিয়াবিলিটি থাকে, তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আউটসাইড টু ইনসাইড হবে। এবার এই পাম্পকে কি করতে হচ্ছে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে সোডিয়ামকে পাম্প আউট করতে হচ্ছে। আবার পটাশিয়ামকে ঠিক একই রকম ভাবে সেলের ভেতর নিয়ে যেতে হচ্ছে এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ পটাশিয়াম। তার মানে হচ্ছে এই জিনিসটা এমনি এমনি হবে না, একে একটা এনার্জি এক্সপেন্ডিচার করতে হবে। একটা এনার্জি যদি না পায়, তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে সোডিয়াম বা পটাশিয়ামকে সেলের বাইরে এবং সেলের ভেতরে মুভ করাতে পারবে না। এ মুভ করাতে গেলে যে এনার্জি দরকার হয়, সেটা হচ্ছে এটিপি হাইড্রোলিসিস থেকে আসে। তাহলে এটিপি হাইড্রোলিসিস হয়ে গেলে কি হবে, এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট। এই যে এনার্জিটা আসবে, সেই এনার্জিটা ইউটিলাইজ করে এই চ্যানেল কি করবে, 3টে সোডিয়ামকে সেলের বাইরে পাম্প আউট করবে এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এবং 2টো পটাশিয়ামকে সেলের ভেতরে নিয়ে যাবে এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যাট দ্য এক্সপেন্ডিচার অফ এটিপি। তাহলে এই যে চ্যানেলটা, তার নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ। অর্থাৎ সোডিয়াম পটাশিয়ামকে মুভ করাতে গিয়ে এটিপিকে হাইড্রোলিসিস করতে হচ্ছে। কেন, এনার্জি দরকার, একটা অ্যাক্টিভ প্রসেস। তাহলে এই যে চ্যানেলটা, এটা হলো একটা
অ্যাক্টিভ প্রসেস। আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে যে প্রসেসটাই এনার্জি লাগে ইন দ্য ফর্ম অফ এটিপি, দ্যাট ইজ কল্ড দ্য অ্যাক্টিভ প্রসেস। তাহলে এই যে প্রসেসটা হলো অ্যাক্টিভ প্রসেস, অ্যাক্টিভলি সোডিয়াম এবং পটাশিয়ামকে পাম্প আউট এবং পাম্প ইন করছে। এবার হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যে 3টে সোডিয়াম লস হচ্ছে, 2টো পটাশিয়াম গেন হচ্ছে, তার মানে নিট লস হচ্ছে -1, মানে একবারে 3টে সোডিয়াম লস হচ্ছে, 2টো পটাশিয়াম, 3টে পজিটিভ চার্জ লস হচ্ছে আর 2টো পজিটিভ চার্জ গেন হচ্ছে। তার মানে কি, এই চ্যানেলটার অ্যাক্টিভিটির ফলে সেলের ভেতরে কিছুটা নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে, এবং সেই নেগেটিভিটি অনলি -5 মিলিভোল্ট। তার মানে কি, যে 3 টাকা লস হচ্ছে, 2 টাকা গেন হচ্ছে, তাহলে সবসময় একটা লস থেকে যাচ্ছে 1 টাকার, মানে প্রত্যেকটা স্টেপে। তাহলে এই যে সোডিয়াম পটাশিয়াম এটিপি চ্যানেল সোডিয়ামকে পাম্প আউট করছে এবং পটাশিয়ামকে পাম্প ইন করছে, এর ফলে যে একটা মানে ক্যাটায়নের ঘাটতি হচ্ছে, যার ফলে কি হলো, সেলের ভেতরে -5 মিলিভোল্ট নেগেটিভিটি একটা ক্রিয়েট হচ্ছে। এটা হলো বেসিক জিনিস। তাহলে কি দাঁড়ালো, এবার আমরা দেখব যে পটাশিয়াম বলে একটা জিনিস এখানে যে সেলের ভেতরে আছে, পটাশিয়ামের যে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল, সেই ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল কি, সেটা আমি পরে আসছি, সেটা হচ্ছে -85 মিলিভোল্ট। এটা একটা জিনিস। আর যেটা আমি অ্যাকশন পোটেনশিয়াল বলেছি, সরি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, তার ভ্যালু হচ্ছে -70 থেকে -90। তো আমি যদি দেখি যে এই একটা সেলের যার হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল -70 এবং -90, এই ভ্যালুটা ক্রিয়েট করতে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের যে ভূমিকা বা রোল, দ্যাট ইজ ভেরি মিনিমাম, অনলি -5। তাহলে -70 বা -90 এর মধ্যে অনলি -5 ইজ কন্ট্রিবিউটেড বাই দ্য অ্যাক্টিভিটি অফ সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ। এই যে চ্যানেলটা যে ইলেকট্রিসিটির মানে একটা কি বলবো, যে নেগেটিভিটি ক্রিয়েট করছে, এটাকে বলা হয় ইলেকট্রোজেনিক পাম্প। তাহলে সোডিয়াম পটাশিয়াম এটিপি চ্যানেলটা আরেকটা নাম হতে পারে ইলেকট্রোজেনিক পাম্প। তার কারণটা কি, যে সোডিয়াম পটাশিয়ামের যে পাম্প আউট এবং পাম্প ইন করছে, যার ফলে সেলের ভেতরে একটা ইলেকট্রোনেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে, তো এইটাকে বলি আমরা ইলেকট্রো নেগেটিভিটি। তাহলে সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ একটা ইলেকট্রোজেনিক পাম্প, যার কারণে সেলের ভিতরে অনলি -5 ইলেকট্রোনেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে, দ্যাট ইজ কন্ট্রিবিউটেড টু দ্য রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, ভেরি মিনিমাম। তাহলে এটুকু অন্তত বোঝা গেল যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্পের অ্যাক্টিভিটির ফলে সেলের ভেতরে অনলি -5 নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনের যখন এক্সপ্রেশন হলো, তাহলে এখানে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস ক্রিয়েট হয়েছে, 3টে সোডিয়ামকে মুভ আউট করছে এবং 2টো পটাশিয়ামকে মুভ ইন করছে, যার ফলে -5 মিলিভোল্ট ইলেকট্রোনেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে ইনসাইড দ্য সেল। এবার এখানে আরো কিছু জিন থাকে, সাপোজ 2টো জিন আছে, এই জিনের যখন এক্সপ্রেশন হয়, কিছু চ্যানেল তৈরি হচ্ছে এবং যে চ্যানেলগুলো আলটিমেটলি সেল মেমব্রেনে ইনসার্টেড হয়ে যাচ্ছে। আর একটা কি বলেছি না, সেলের ভিতরে পটাশিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেশি, তাহলে পটাশিয়ামের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সিজি তাহলে কোন দিকে হবে, ইনসাইড থেকে আউটসাইড। সিজি মানে হলো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তাহলে পটাশিয়াম চাইবে এদিকে মুভ করতে, অর্থাৎ ইনসাইড থেকে আউটসাইড মুভ করতে চাইবে। এই যে সোডিয়াম মানে পটাশিয়াম চ্যানেলগুলো, এগুলোকে বলা হয় লিকি পটাশিয়াম চ্যানেল।
তার মানে এরা অল টাইম লিক করে, বা এগুলোকে বলা হয় লিকি পটাশিয়াম চ্যানেল বা নন গ্যাটেড পটাশিয়াম চ্যানেল বা লিকি পটাশিয়াম চ্যানেল। অর্থাৎ এই যে চ্যানেলগুলো যেগুলো তৈরি হলো জিনের এক্সপ্রেশন থেকে সেলে মেমব্রেনে ইনসার্টেড হয়ে যাচ্ছে, এগুলো কি করে? লিকি পটাশিয়াম চ্যানেল। যেহেতু পটাশিয়ামের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ইনসাইড থেকে আউটসাইড, তাহলে সবসময় পটাশিয়াম লিক করতে থাকবে। এটা রেস্টিং কন্ডিশনে, কিন্তু অর্থাৎ রেস্টিং কন্ডিশনে সবসময় সেলের ভেতর থেকে বাইরে পটাশিয়াম লিক করতে আছে। সেই জন্য এগুলোকে বলা হয় লিকি পটাশিয়াম চ্যানেল বা নন গেটেড, মানে কোনো গেট নেই, জাস্ট অল দ্য টাইম ওপেন, পটাশিয়াম লিক করে যাচ্ছে। তাহলে পটাশিয়াম আয়নের ক্ষেত্রে এই যে লিকি পটাশিয়াম চ্যানেল রয়েছে, এগুলো সবসময় লিক করছে, তাহলে এদের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হচ্ছে এই দিকে। এবার হচ্ছে যে পটাশিয়াম হচ্ছে একটা কি ক্যাটায়ন, অর্থাৎ পজিটিভলি চার্জড, আর সোডিয়াম পটাশিয়াম এটিপিজ এর জন্য সেলের ভেতরে একটা -5 নেগেটিভিটি ক্রিয়েট হয়েছে। তাহলে এইটা যদি পটাশিয়ামের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হয়, এই যে ইলেকট্রোনেগেটিভিটি রয়েছে ইনসাইড দ্য সেল বিকজ অফ সোডিয়াম পটাশিয়াম এটিপিজ অ্যাক্টিভিটি, তাহলে ভেতরে একটা ছোট স্মল সাইজের একটা ইলেকট্রিক গ্রেডিয়েন্ট কাজ করবে। ইলেকট্রিক গ্রেডিয়েন্ট, এটা হলো নেগেটিভ, তাহলে পজিটিভকে সবসময় কি পুল করার চেষ্টা করবে। আর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এটা ইনসাইড থেকে আউটসাইড কাজ করবে। তাহলে যেহেতু পটাশিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেশি, তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ফর পটাশিয়াম ইজ ভেরি ভেরি গ্রেটার দেন ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট। তাহলে পটাশিয়াম লিক করতে থাকবে। এবার যত পটাশিয়াম লিক করতে থাকবে ভায়া দা লিকি পটাশিয়াম চ্যানেল, তাহলে কি হবে? এই নেগেটিভিটি কিন্তু আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ -5 ছিল, সেলের ভেতরটা -10 হবে, -20 হবে, -30 হবে, -40, এই আস্তে আস্তে নেগেটিভিটি বাড়তে থাকবে। তার কারণটা কি? না, সেলের ভেতর থেকে পজিটিভ চার্জ লস হচ্ছে। পটাশিয়াম লিকি পটাশিয়াম চ্যানেল দিয়ে বাইরে লিক করছে, তাহলে সেলের ভেতরে নেগেটিভিটি আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে কি হবে? যত নেগেটিভিটি বাড়বে, এই যে ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট এটাও তাহলে আস্তে আস্তে বড় হতে শুরু করবে। ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট যত বাড়বে আর যত পটাশিয়াম আস্তে আস্তে ভেতর থেকে বাইরের দিকে আসবে, একটা সময় আসবে যখন যখন একটা ভোল্ট ক্রিয়েট হবে ইনসাইড দ্য নেগেটিভ, সেটা হলো -85 মিলিভোল্ট। এই -85 মিলিভোল্ট যখন ডেভেলপ করবে বিকজ অফ লিকেজ অফ দ্য পটাশিয়াম চ্যানেল ভায়া দ্য লিকি পটাশিয়াম চ্যানেল, তখন কি হবে? যে পটাশিয়ামের ক্ষেত্রে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট উইল বি এক্স্যাক্টলি সেম এজ ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট। তার মানে এই যে পটাশিয়ামগুলো লিক করছে ভায়া দ্য লিকি পটাশিয়াম চ্যানেল, তখন সেলের ভেতর নেগেটিভিটি আস্তে আস্তে বাড়বে। বাড়ার ফলে কি হচ্ছে? ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট আস্তে আস্তে বাড়বে। একটা সময় আসবে যখন এই পটাশিয়ামের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আর সেলের ভেতরে ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট এক্স্যাক্টলি সেম হবে। তখন কি ঘটনা ঘটবে? এই যে লিকি পটাশিয়াম চ্যানেল, যেখানে পটাশিয়াম মুভ করছিল, ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট আর এদিকে ছিল কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, দুটো সেম, এক্স্যাক্টলি সমান। তাহলে পটাশিয়াম এই চ্যানেলের মাঝখানে দাঁড়িয়ে কনফিউজড যে কোন দিকে মুভ করবে। এদিকেও মুভ করতে পারছে না, এদিকেও মুভ করতে পারছে না। নাও পটাশিয়াম ইজ রিয়ালি কনফিউজড যে কোন দিকে মুভ করবে, কারণ ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট এবং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট দুটো সেম হয়ে গেছে। এই যে কন্ডিশনটা, যেখানে বিকজ অফ দিস ইলেকট্রোনেগেটিভিটি ইনসাইড দ্য সেল ইন কেস অফ পটাশিয়াম -85 মিলিভোল্ট, যেখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এবং ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে।
এবং এটাকেই বলা হয় ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল ফর দ্য পটাশিয়াম। তাহলে আশা করছি এটুকু বোঝা গেল যে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়ালটা কি। তাহলে এটাকেই বলছি আমরা ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল ফর পটাশিয়াম অর অফ পটাশিয়াম। অর্থাৎ যে ইলেকট্রোনেগেটিভিটির জন্য বা যে ইনসাইড দ্য সেল যে নেগেটিভিটি ক্রিয়েট হয়েছে, যার জন্য পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট এবং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সমান, এক্স্যাক্টলি সেম, এবং পটাশিয়াম কোনো দিকে মুভ করছে না, চ্যানেলের ভেতরে দাঁড়িয়ে তার মুভমেন্টটা বন্ধ হয়ে গেছে। সেই যে পোটেনশিয়াল বা যে ইলেকট্রিক্যাল ডিফারেন্স ইনসাইড দ্য সেল অ্যান্ড আউটসাইড দ্য সেল, সেই পোটেনশিয়ালটাকে বলি আমরা ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল। এবার হচ্ছে যে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল জিনিসটা আশা করছে বোঝা গেল। তার আগে একটা জিনিস বুঝতে হবে, এই যে পটাশিয়াম মুভ করছিল ফ্রম ইনসাইড টু আউটসাইড, কারণ সেক্ষেত্রে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অনেক বেশি ছিল অ্যাজ কম্পেয়ার টু দ্য ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট ইনসাইড অফ দ্য সেল। যখন এই -85 ডেভেলপ করেনি, মানে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়ালে আসেনি, তার আগে এই যে পটাশিয়ামের মুভমেন্ট হচ্ছিল ইনসাইড থেকে আউটসাইড, এটাকে বলা হয় ডিফিউশন পোটেনশিয়াল। অর্থাৎ পটাশিয়ামের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল আসার আগে আরেকটা পোটেনশিয়াল ছিল, যেটা হলো ডিফিউশন পোটেনশিয়াল। যে ডিফিউশন পোটেনশিয়ালের জন্য বিকজ অফ হাই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যাজ কম্পেয়ার টু দ্য ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট, পটাশিয়াম লিক করছিল ভায়া দ্য লিকি পটাশিয়াম চ্যানেল ফ্রম ইনসাইড টু আউটসাইড, দ্যাট ইজ কল্ড ডিফিউশন পোটেনশিয়াল। But at a time when the concentration gradient and electrical gradient, when it is reached -85 millivolt in case of potassium, at that time the net movement of potassium via the leaky potassium channel is stopped. The potassium is really confused in which direction it has to move. That potential is called equilibrium potential, though still the membrane is permeable to potassium. তাহলে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়ালের ডেফিনিশনটা কি হবে? কোথায় গেল? তাহলে ডিফিউশন পোটেনশিয়ালটা আশা করছি বোঝা গেল। যে ডিফিউশন পোটেনশিয়াল মানে হলো যে পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য পটাশিয়াম লিক করছিল, ডিফিউজ করছিল ফ্রম ইনসাইড টু আউটসাইড ভায়া দা লিকি পটাশিয়াম চ্যানেল। তার কারণটা কি? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ওয়াজ মোর অ্যাজ কম্পেয়ার টু ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট, এবং সেটাই হলো ডিফিউশন পোটেনশিয়াল। বাট যখন বা হোয়েন the concentration gradient is just exactly equal to the electrical gradient, সেই সময় net movement of potassium is zero, still the membrane is permeable to potassium, সেটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল। তাহলে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়ালটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল, এর ডেফিনিশন হচ্ছে যে পোটেনশিয়াল at which equilibrium can be reached between concentration gradient and electrical gradient, though the
membrane is permeable to a particular ion, to a particular ion is called equilibrium potential। তাহলে এতক্ষণ অবধি আমরা দুটো জিনিস জানতে পারলাম, যে ডিফিউজ করছে, ডিফিউশন পোটেনশিয়াল, একটা সময় গিয়ে একটা ইকুইলিব্রিয়াম স্টেট রিচ করছে, দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল। এই ইকুইলিব্রিয়াম পোটেনশিয়ালের আরেকটা নাম হচ্ছে নানস্ট পোটেনশিয়াল। তাহলে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল তার আরেকটা নাম হচ্ছে নানস্ট পোটেনশিয়াল। তাহলে আমরা প্রথমে দেখলাম ডিফিউশন পোটেনশিয়াল, তারপরে হচ্ছে আমরা এখানে পটাশিয়ামে ডিসকাস করছি, যেখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ওয়াজ গ্রেটার দেন ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট। তারপরে আমরা কি পেলাম? ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল। যার আরেকটা নাম হচ্ছে নানস্ট পোটেনশিয়াল। এটা কখন হলো? যখন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট, এবং যে কন্ডিশনে বা যে পোটেনশিয়ালে নিট মুভমেন্ট অফ পটাশিয়াম ইজ জিরো, যদিও মেমব্রেন পারমিয়েবল টু দ্যাট পটাশিয়াম। তাহলে এইটা হলো ডিফিউশন পোটেনশিয়াল, তারপর ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল বা নানস্ট পোটেনশিয়াল। এবার এই নানস্ট পোটেনশিয়ালটাকে আমাদের ম্যাথমেটিক্যালি বুঝতে হবে। এখনো কিন্তু আমরা ডিফিউশন পোটেনশিয়াল এবং ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল অবধি জানলাম, এখনো কিন্তু আরএমপি অর্থাৎ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ডেভেলপ কিন্তু করেনি, সেটা আমরা আসছি পরে। তাহলে নানস্ট পোটেনশিয়ালটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি বুঝবো। তাহলে নানস্ট পোটেনশিয়াল ইজ নাথিং বাট ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল। নানস্ট সাহেবের নামে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়ালকে নাম দেওয়া হয়েছে নানস্ট পোটেনশিয়াল। এর একটা ফর্মুলা আছে, আমরা পটাশিয়ামের ক্ষেত্রে যদি কনসিডার করি, ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল অফ পটাশিয়াম, এর ফর্মুলাটা হচ্ছে -2.3 RT ZF log of 10 concentration of potassium inside and concentration of potassium outside। তাহলে এইটা হচ্ছে নানস্ট পোটেনশিয়ালের ম্যাথমেটিক্যাল ফর্মুলা, -23 RT ZF log of 10, যেখানে পটাশিয়াম কনসেন্ট্রেশন ইনসাইড অফ দ্য সেল অ্যান্ড পটাশিয়াম কনসেন্ট্রেশন আউটসাইড অফ দ্য সেল। এবার এটা তো একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন, এটাতে আমার যাওয়ার দরকার নেই বা জানারও দরকার মানে প্রয়োজন পড়ে না, কিন্তু আমাদের এটা মানে বুঝতে হবে জিনিসটা কি। এবার এখন প্রশ্ন হতেই পারে, এই যে -23 কোত্থেকে আসলো? এর অ্যাকচুয়ালি ন্যাচারাল লগারিদম থেকে যখন আমরা লগ 10 কনভার্ট করি, অর্থাৎ ন্যাচারাল লগারিদমটাকে লগারিদম 10-এ নিয়ে যাওয়ার জন্য একটা -2.3 ভ্যালু এসছে। এটা একদম পিওর ম্যাথমেটিক্সের ব্যাপার, এখানে ডিটেলসে যাওয়ার কোনো দরকারই নেই। আমারও ম্যাথমেটিক্স এখন অতটা মনে নেই, কিন্তু এটুকু মনে রাখতে হবে যে ন্যাচারাল লগারিদম থেকে লগারিদম 10-এ যেতে গেলে একটা -2.3 ভ্যালু আসে। আরটা হচ্ছে কিছুই না, এটা হলো গ্যাস কনস্ট্যান্ট। আর টিটা হচ্ছে
অ্যাবসলিউট টেম্পারেচার, আর জেডটা হচ্ছে মানে আয়নটার চার্জ। যেমন পটাশিয়ামের ক্ষেত্রে পজিটিভ চার্জ 1, তাহলে এক্ষেত্রে এটা 1 হবে। সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি তাহলে জেড এর ভ্যালু 1 হবে। আর যদি ক্লোরাইড ধরি তাহলে এর ক্ষেত্রে কি হবে, জেড এর ভ্যালুটা -1 আসবে। বা যদি আমরা ক্যালসিয়াম কনসিডার করি তাহলে জেড এর ভ্যালু 2 আসবে। অর্থাৎ ভ্যালেন্সির উপরে পজিটিভ বা নেগেটিভ চার্জটা কত তার উপরে জেড এর ভ্যালুটা আসবে। আর এফটা হচ্ছে একটা ফ্যারাডে কনস্ট্যান্ট। এবার হচ্ছে তাহলে দেখুন এই যে -2.3 আর যেটা হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার, আর এফ এই যে পুরো ভ্যালুটা এটা কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু। অর্থাৎ -23 আর টি এবং এফ এই পুরো ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাকর্ডিং টু গাইটন। মানে গাইটনের যে ফিজিওলজি বই সে একটা ক্যালকুলেশন আছে, এটার একটা ভ্যালু আসবে -60 মিলিভোল্ট বাই জেড। তাহলে এটাকে একটু যদি মডিফাই করে আমি লিখে তাহলে বোঝা গেল যে 2-3 অর্থাৎ মাইনাসটা তো থাকলোই, 2.3 আর টি এবং জেড সরি এফ এটা হচ্ছে কিন্তু একটা খুব কনস্ট্যান্ট ভ্যালু, এগুলো চেঞ্জ হয় না। সেই জন্য পুরো জিনিসটা যদি আমরা ক্যালকুলেশন করি জেডটা বাদ দিলে এটা আসবে -60 মিলিভোল্ট। এটাকে তাহলে একটু মডিফাই করে লিখছি নান্সড ইকুয়েশনটাকে। তাহলে নান্সড ইকুয়েশন পটাশিয়ামের ক্ষেত্রে লিখছি তাহলে -60 মিলিভোল্ট জেড log of 10 concentration of any ion যেটা আমরা কনসিডার করব ইনসাইড, বা এইভাবে লিখতে পারি আমরা ইনসাইড কনসেন্ট্রেশন অ্যান্ড আউটসাইড কনসেন্ট্রেশন। এবার হচ্ছে যে এই ব্যাপারগুলো বুঝলাম। এবং এই একটা সেল, আমি তো পটাশিয়াম যদি কনসিডার করি তাহলে পটাশিয়ামের কনসেন্ট্রেশন সেলের ভিতরে অনেক বেশি। সেল হচ্ছে ব্যাগ অফ পটাশিয়াম। তাহলে এই কনসেন্ট্রেশনটা যত বেশি হবে তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তো তত বেশি হবে। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে সেলের ইনসাইড থেকে আউটসাইড মুভ করাটা তত বেশি হবে। আবার যদি এরকম হয় যে পটাশিয়ামের কনসেন্ট্রেশনটা সেলের ভিতরে কমে যায় তাহলে কি হবে, পটাশিয়ামের মুভমেন্টটা বাইরে কমে যাবে, কারণ সেক্ষেত্রে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কমে যাবে। অর্থাৎ সেলের ভিতরে পটাশিয়াম যদি বেশি হয় তাহলে আউটসাইড মুভমেন্টটা বেশি হবে, যদি কনসেন্ট্রেশন কমে যায় তাহলে আউটসাইড মুভমেন্টটা কম হবে। তার মানে হলো যে সেলের ভেতর এবং আউটসাইডের কনসেন্ট্রেশনটা নির্ভর করে এই ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল বা নান্স পোটেনশিয়াল ডিফার করে। সেই জন্যেই এই ইনসাইড এবং আউটসাইড কনসেন্ট্রেশনটাকে কনসিডার করা হয়েছে। তাহলে এই জিনিসটাই হলো ইকুইলিব্রিয়াম বা নান্স পোটেনশিয়াল। একটা আমরা এক্সাম্পল দেখে নিই তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। সোডিয়ামের ক্ষেত্রে যদি একটা আমরা এক্সাম্পল নিই, এই একটা হলো সেল। আগেই বলেছি এক্সট্রা সেলুলার ফ্লুইডে মোস্টলি যেটা থাকে সেটা হলো সোডিয়াম, আর সেলের ভিতরে যে সোডিয়াম থাকে সেটা হলো খুব মিনিমাম থাকে। সাপোজ এখানকার কনসেন্ট্রেশন অফ সোডিয়াম হলো 140 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, আর এখানে একটা আমি কনসিডার করলাম 14 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এবার আমরা দেখবো যে সোডিয়ামের ক্ষেত্রে নান্স পোটেনশিয়াল কিরকম। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা, -60 মিলিভোল্ট জেড log of 10 concentration inside concentration outside। এবার ভ্যালুগুলো বসাই, -60 মিলিভোল্ট জেড এর ভ্যালুটা হচ্ছে +1 log of 10, ইনসাইড হলো কত 14 আর আউটসাইড হচ্ছে 140। তাহলে এটাকে যদি একটু আমরা সিম্পলিফাই করি তাহলে +1 চলে গেল, শুধু পড়ে থাকলো -60 মিলিভোল্ট
লগ অফ 1/10, এটাকে আরেকটু সিম্পলিফাই করছি, মাইনাস 60 মিলিভোল্ট লগ অফ 10 10⁻⁻1, আবার মাইনাস 60 মিলিভোল্ট, লগারিদমের নিয়ম অনুযায়ী -1টা এদিকে আসবে, আর লগারিদম 10 10, তাহলে কি দাঁড়ালো, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 60 মিলিভোল্ট প্লাস হয়ে গেল, আর লগ 10 এর ভ্যালুটা হলো 1, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো প্লাস 60 মিলিভোল্ট। এটা একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন, আমরা পরে আসছি যে সোডিয়ামের নান্স পোটেনশিয়াল হচ্ছে +65 মিলিভোল্ট। এই ডিসকাশনটা আমি পরে আসছি, এখানে শুধু একটা এক্সাম্পল, এরকম একটা ভ্যালু নিয়ে আমরা পটাশিয়ামের ক্ষেত্রেও ক্যালকুলেশন করতে পারি, তাহলে যে ভ্যালুটা আসবে সেটাই। এটা একটা জাস্ট এক্সাম্পল যে নান্স পোটেনশিয়াল ফর এ পার্টিকুলার আয়ন হাউ টু ক্যালকুলেট, এই ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে এক্সাক্ট যদি ভ্যালুগুলো আমরা জানি, তাহলে পটাশিয়ামের ক্ষেত্রেও তাই ভ্যালুগুলো বসালেই আসবে। এখানে আমরা সোডিয়ামকে একটা এক্সাম্পল করলাম একটা ইজি ক্যালকুলেশনের জন্য, তো সেক্ষেত্রে ভ্যালুটা আসছে +60 মিলিভোল্ট, যেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল বা নান্স পোটেনশিয়াল ফর সোডিয়াম আয়ন, কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে +65। এই ডিসকাশনটা আমরা পরে আসছি। তাহলে এই অবধি বোঝা গেল যে নান্সড পোটেনশিয়ালটা বেসিক্যালি কি জিনিস। তাহলে এতক্ষণ আমরা দুটো জিনিসেই পড়ে আছি, একটা হলো একটা ডিসকাস করেছি আমরা ডিফিউশন পোটেনশিয়াল, তারপরে আমরা পেলাম ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল বা নান্সড পোটেনশিয়াল, এবং নান্সড পোটেনশিয়ালের ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন উইথ এক্সাম্পল আমরা এটা কনসিডার করলাম। এবার আসি যে কারণ একটা সেল হচ্ছে শুধুমাত্র একটা সিঙ্গেল আয়ন দ্বারা হয় না, তার অনেকগুলো আয়ন থাকে, যেমন হচ্ছে বললাম যে সেলের ভিতরে পটাশিয়াম বেশি থাকে, সেলের বাইরে সোডিয়াম বেশি থাকে, সেলের বাইরে ক্লোরাইড থাকে, এই তিনটে কনসিডার করলাম। এবার হচ্ছে যে সেল যখন রেস্টিং কন্ডিশনে আছে, তাহলে এইখানে একটা আমরা বলেছি যদি এখানে জিন থাকে, একটা জিনের এক্সপ্রেশন থেকে তৈরি হয়েছে সোডিয়াম পটাশিয়াম ATPH, আরেকটা জিনের এক্সপ্রেশন হলো সেখান থেকে তৈরি হয়েছে লিকি পটাশিয়াম চ্যানেল, আরেকটা জিন এক্সপ্রেশন হলো তার জন্য আরেকটা চ্যানেল তৈরি হবে যেটাকে বলি আমরা সোডিয়াম চ্যানেল। এবার রেস্টিং কন্ডিশনে এই পটাশিয়াম চ্যানেলগুলো যেরকম লিকি, মানে পটাশিয়াম লিক করতে পারে, বাট রেস্টিং কন্ডিশনে সোডিয়াম চ্যানেলগুলো কিন্তু ক্লোজ থাকে, এগুলো কিন্তু ওপেন হয় না, যার ফলে রেস্টিং কন্ডিশনে সোডিয়াম মানে জিরো না হলেও অলমোস্ট জিরো পারমিয়াবিলিটি, কিছুটা সোডিয়াম এন্ট্রি করে ডেফিনেটলি, খুব স্মল অ্যামাউন্টে, মানে ভেরি মিনিমাল অ্যামাউন্ট, কিন্তু রেস্টিং কন্ডিশনে সোডিয়ামের কিন্তু মুভমেন্ট নেই। যদি এই চ্যানেলগুলো লিকি হতো মানে টু দা সোডিয়াম, তাহলে কি হতো যে এরা যে পোটেনশিয়ালে ইকুইলিব্রিয়াম ডেভেলপ মানে অ্যাচিভ করতো সেটা হলো +65 মিলিভোল্ট। আর যেটা আমরা ক্যালকুলেশনে দেখালাম না, পটাশিয়ামের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল হচ্ছে -85 মিলিভোল্ট। এবার এখানে একটা জিনিস বলার যে এটা এক্সপেরিমেন্টালি প্রুভড যে কোনো একটা সেলের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল -70 থেকে -90, তার মানে এই যে পটাশিয়ামের যে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল, পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল এই যে -70 থেকে -90 ভ্যালুর কাছাকাছি, তার মানে কি এখানে যেটা এক্সপেরিমেন্টালি প্রুফ যে অ্যাট রেস্টিং কন্ডিশন সোডিয়াম আয়নের পারমিয়াবিলিটি একদমই নেই,
ভেরি মিনিমাল বা জিরো না বললে ভেরি মিনিমাল, খুব ইনসিগনিফিক্যান্ট। তাহলে এই যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, যেটা নিউরনের ক্ষেত্রে -70, স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে -90, রেঞ্জ হচ্ছে -70 থেকে -90, যে ভ্যালুটা অলমোস্ট কাছাকাছি হচ্ছে কার, যে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল অফ পটাশিয়াম। তার মানে হচ্ছে যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল যে ডেভেলপ করছে বা করবে, সেটা বিকজ অফ কন্টিনিউয়াস লিকেজ অফ পটাশিয়াম ফ্রম ইনসাইড টু আউটসাইড। কারণ কি বললাম, যে রেস্টিং কন্ডিশনে সোডিয়ামের পেনিট্রেশন বা ইনওয়ার্ড যে মুভমেন্ট অলমোস্ট জিরো, খুব মিনিমাম। আবার আর যদি সোডিয়াম মুভ করতে পারতো তাহলে কি হতো, যে +65 গিয়ে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল অ্যাচিভ করতো। বাট প্র্যাকটিক্যালি আমরা কি দেখছি, যে ইনসাইড অফ দ্য সেল ইজ নেগেটিভ, অর্থাৎ -70 থেকে -90, যেখানে সোডিয়ামের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল হচ্ছে +65। তার মানে কি, যে অ্যাট রেস্টিং কন্ডিশন সোডিয়াম হ্যাজ ভেরি মিনিমাল অর জিরো মুভমেন্ট ফ্রম ইনসাইড ফ্রম আউটসাইড টু ইনসাইড। তাহলে রেস্টিং কন্ডিশনে সোডিয়াম সেলের ভিতরে মুভ করতে পারে না বা প্রবেশ করতে পারে না। সো রেস্টিং কন্ডিশনে এই চ্যানেলগুলো ক্লোজ থাকে। আবার যদি আমরা দেখি যে সেলের বাইরে ক্লোরাইডের কনসেন্ট্রেশন অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু দ্য ইনসাইড। ক্লোরাইডের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল হচ্ছে -85 মিলিভোল্ট। আর সেলের যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, বা আরো বলতে পারি আমরা যে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল অফ পটাশিয়াম হচ্ছে -85। তাহলে সেল যখন পটাশিয়ামের জন্য ইকুইলিব্রিয়াম স্টেট রিচ করে গেছে, সেই সময় কিন্তু ক্লোরাইডের মুভমেন্টও হবে না, বা জিরো পেনিট্রেশন, নো পারমিয়াবিলিটি। তার কারণটা হচ্ছে এর হচ্ছে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল -85, আর রেস্টিং কন্ডিশনে বা ইকুইলিব্রিয়াম পোটেনশিয়ালের জন্য বিকজ অফ পটাশিয়াম অলরেডি -85। তাহলে কি হবে, ক্লোরাইডের মুভমেন্টটা হবে না, বা আউটসাইড থেকে ইনসাইড আসতে পারবে না। তাহলে ইন শর্ট কি দাঁড়ালো, যে রেস্টিং কন্ডিশনে যখন সেলের উপর নিউরন সেল বা স্কেলিটাল সেল বা এনি মাসেল সেল, যখন কোনো স্টিমুলাস অ্যাপ্লাই করা হয়নি, সেল রেস্টিংয়ে আছে, তখন একমাত্র সোডিয়ামের পারমিয়াবিলিটি রয়েছে ফ্রম ইনসাইড টু আউটসাইড ভায়া দ্য লিকি পটাশিয়াম চ্যানেল। আর সোডিয়াম পটাশিয়াম এটিপি ইজ অনলি -5 মিলিভোল্ট ইলেকট্রোজেনিসিটি ক্রিয়েট করছে। তাহলে রেস্টিং কন্ডিশনে সোডিয়াম এবং ক্লোরাইডের কোনো পারমিয়াবিলিটি নেই। তারপর হচ্ছে এই যে সোডিয়াম পটাশিয়াম এটিপি -5 নেগেটিভিটি ক্রিয়েট করছে, রেস্টিং কন্ডিশনে পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল হচ্ছে -85 মিলিভোল্ট, সোডিয়ামের প্র্যাকটিক্যালি কোনো ইনওয়ার্ড মুভমেন্ট নেই বা পারমিয়াবিলিটি নেই ফ্রম আউটসাইড টু ইনসাইড, ক্লোরাইড মুভ করতে পারছে না। সবকিছু মিলিয়ে যেটা দাঁড়াবে, রেস্টিং কন্ডিশনে সেলের যে পোটেনশিয়াল ডিফারেন্স দাঁড়াবে ইনসাইড টু আউটসাইড, সেটা হলো -70 থেকে -90 মিলিভোল্ট। এইটাই হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। তার মানে হচ্ছে যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ডেভেলপ করছে কার জন্য, বিকজ অফ ফ্রি পারমিয়াবিলিটি of the potassium ion from inside to outside, and that is maintained by sodium potassium ATPase। তাহলে আমরা কি দেখলাম, প্রথমে দেখলাম আমরা ডিফিউশন পোটেনশিয়াল, তারপরে আমরা দেখলাম ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল, তারপরে মাল্টিপল আয়নের এফেক্টের জন্য প্লাস সোডিয়াম পটাশিয়াম এটিপিজের জন্য অ্যাট রেস্টিং কন্ডিশন যে পোটেনশিয়াল ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে সেলের ইনসাইড এবং আউটসাইডের মধ্যে, সেটাকেই বলছি আমরা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, যার ভ্যালুটা হচ্ছে -70 মিলিভোল্ট ইন কেস অফ নিউরন সেল, আর স্কেলিটাল মাসেল বা মাসেল সেলের জন্য হচ্ছে -90 মিলিভোল্ট। তাহলে এবার আমরা দেখে নিই
যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালকে আমরা কিভাবে ডিফাইন করব। তাহলে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ডেফিনিশনটা এবার আমি লিখছি, এটা একদম মুখস্থ রাখবি তোরা, পরীক্ষার জন্য একদম রেডিমেড মুখস্থ থাকবে। রেস্টিং মেমব্রেন potential is the steady at rest negative electrical potential negative electrical potential inside a cell relative to outside of the cell which is maintained by which is maintained by unequal distribution of ions across the membrane and selective membrane permeability. এটা একদম পরীক্ষার জন্য মুখস্থ রাখবি বা পরীক্ষায় লেখার জন্য, যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ইজ দ্য স্টেডি দ্যাট ইজ অ্যাট রেস্ট নেগেটিভ ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ইনসাইড আ সেল রিলেটিভ টু দ্য আউটসাইড অফ দ্য সেল হুইচ ইজ মেনটেন বাই unequal distribution of ions across the membrane and selective membrane permeability. এইটা হচ্ছে একটা বেস্ট ডেফিনিশন ফর রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, যেটা পরীক্ষায় লিখতে পারিস বা ভাইভাতে জিজ্ঞাসা করলে বলবি। আমি আরেকবার বলছি, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ইজ দ্য স্টেডি নেগেটিভ ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ইনসাইড আ সেল relative to outside of the cell which is maintained by unequal distribution of ions across the membrane and selective membrane permeability. আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে লেখার ইচ্ছে থাকলে লিখে নিতে পারিস, আমি অনেকটা টাইম দিয়েছি। আবার বলছি আমি, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ইজ দ্য স্টেডি অ্যাট রেস্ট negative electrical potential inside a cell relative to outside of the cell which is maintained by unequal distribution of the ions across the membrane and selective membrane permeability. তাহলে আমরা দেখলাম নান্সড পোটেনশিয়াল, আর তার সাথে সাথে নান্সড ইকুয়েশনও আমরা দেখেছি। এবার হচ্ছে যে আমরা যে নান্সড পোটেনশিয়াল ক্যালকুলেশন করলাম সেটা আমরা দেখালাম কোনো পার্টিকুলার আয়নের ক্ষেত্রে, যেমন পটাশিয়ামের ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে -60 মিলিভোল্ট জেড
log of 10 potassium concentration inside and potassium concentration outside. কিন্তু একটা সেল তো সিঙ্গেল আয়নের এফেক্টে থাকে না, মাল্টিপল আয়নের এফেক্টে থাকে। তাহলে মাল্টিপল আয়নের একটা নান্সড পোটেনশিয়াল বা ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল থাকবে। সেক্ষেত্রে ফর্মুলাটাকে, তার নান্স পোটেনশিয়ালটা হচ্ছে বেসিক্যালি যখন একটা সেলকে আমরা সিঙ্গেল আয়ন দ্বারা মানে প্রভাবে বা সিঙ্গেল আয়নের এফেক্টটাকে আমরা কনসিডার করছি, বাট প্র্যাকটিক্যালি সেল ইজ আন্ডার দ্য এফেক্ট অফ মাল্টিপল আয়নস। ইন দ্যাট কেস দ্য নান্স ইকুয়েশন ইজ মডিফাইড এবং দ্যাট ইজ কল্ড, তার নামও দেওয়া হয়েছে আলাদা, সেটা হলো গোল্ডম্যান হজকিন কাজ ইকুয়েশন। গোল্ডম্যান হজকিন কাজ ইকুয়েশন। তাহলে নান্সড পোটেনশিয়াল বা ইকুয়েশনটা হচ্ছে যে যখন একটা আমরা সিঙ্গেল আয়নের এফেক্ট কনসিডার করছি অন দ্য সেল, বাট প্র্যাকটিক্যালি সেল ইজ অন দ্য ইনফ্লুয়েন্স অফ মাল্টিপল আয়নস। তাহলে মাল্টিপল আয়নসের ইনফ্লুয়েন্স যখন আমরা কনসিডার করব সরি তখন আমরা এই গোল্ডম্যান হজকিন কাজ ইকুয়েশনটাকে আমরা কনসিডার করব। সেটা বেসিক্যালি কিছুই না, সেটা হচ্ছে একদম নান্স পোটেনশিয়ালি শুধু আমরা মাল্টিপল আয়নের ক্ষেত্রে অ্যাড করব। তাহলে গোল্ডম্যান হজকিন কাজ ইকুয়েশন হবে যখন সেল হচ্ছে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ মাল্টিপল আয়নস, তখন ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল ফর্মুলা যা ছিল একই রকম থাকবে, অর্থাৎ -2.3 RT ZF log of 10। বাকিগুলোকে আমরা পরপর অ্যাড করে যাব। যেমন হচ্ছে সাপোজ কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম, আর তার সঙ্গে পটাশিয়াম পারমিয়াবিলিটি অ্যাড করতে হবে, আর ঠিক একই রকম ভাবে কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম অ্যান্ড পটাশিয়ামের পারমিয়াবিলিটি। এটা হলো ইনসাইড, এটা হলো আউটসাইড। প্লাস হচ্ছে সব প্লাস প্লাস করে লিখে যাব আমরা, কনসেন্ট্রেশন অফ সোডিয়াম, পারমিয়াবিলিটি অফ সোডিয়াম, এটা হলো ইনসাইড। ঠিক একই রকম ভাবে কনসেন্ট্রেশন অফ সোডিয়াম আর সোডিয়াম পারমিয়াবিলিটি, এটা হলো আউটসাইড। প্লাস হচ্ছে কনসেন্ট্রেশন অফ ক্লোরাইড, পারমিয়াবিলিটি অফ দ্য ক্লোরাইড, কনসেন্ট্রেশন অফ ক্লোরাইড আর পারমিয়াবিলিটি অফ ক্লোরাইড, এটা হলো ইনসাইড, এটা হলো আউটসাইড। তাহলে এইটা হচ্ছে গোল্ডম্যান হজকিন কাজ ইকুয়েশন। অর্থাৎ যখন একটা সেল ইজ দ্য ইনফ্লুয়েন্স অর আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ মাল্টিপল আয়নস, যেখানে যখন আমরা পটাশিয়াম দেখছি, সোডিয়াম দেখছি, ক্লোরাইড দেখছি। এবার একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবি যে যখন একটা সেল রেস্টিং কন্ডিশনে আছি তখন কিন্তু আমরা দেখে নিয়েছি যে সোডিয়াম এবং ক্লোরাইড এই দুটোর পারমিয়াবিলিটি 0, মানে নেই, 0। তার মানে কি রেস্টিং কন্ডিশনে তাহলে এই ভ্যালুটা কিন্তু 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে এইটা। তার মানে কি যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ইজ বিকজ অফ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ পটাশিয়াম অর ডিউ টু free potassium leakage from inside to outside via the leaky potassium channel। তাহলে কিছুই না জিনিসটা, গোল্ডম্যান হজকিন কাজ ইকুয়েশনটা জাস্ট নান্স ইকুয়েশনের মতোই, শুধু এটা মাল্টিপল আয়নের ক্ষেত্রে আমরা কনসিডার করব, আর যখন আমরা সিঙ্গেল আয়ন কনসিডার করব তখন কিন্তু নান্স পোটেনশিয়াল বা নান্স ইকুয়েশনটাকে আমরা কনসিডার করব। তাহলে আজকের যে টপিকটা মোটামুটি পড়াতে চেয়েছিলাম, অন্তত পরীক্ষার মতো করে বা যেটুকু আমাদের কাজে লাগবে, এর ভিতরে আরো ছোটখাটো কিছু কনসেপ্ট আছে, সেগুলোতে আমি ইচ্ছে করে যাইনি, কারণ আমাদের এমবিবিএস পড়ার জন্য বা পরবর্তীতে ক্লিনিক্যাল মেডিসিনের জন্য কিন্তু আমাদের এইটুকুই যথেষ্ট। শেষে একটা জিনিস বলি, সেটা হলো যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল
আর অ্যাকশন পোটেনশিয়াল আমি পড়াইনি, এর নেক্সট ক্লাসে আমি ডিসকাস করব। তাহলে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কোন কোন সেলের মধ্যে থাকে, এটা প্রশ্ন হতেই পারে। তো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল প্রেজেন্ট ইন অলমোস্ট অল সেল, কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল ইজ প্রেজেন্ট অনলি ইন এক্সাইটেবল সেলস। এক্সাইটেবল সেল মানে যে সেলগুলোতে স্টিমুলাস অ্যাপ্লাই করে স্টিমুলেট করা যায়, যেরকম আমরা একটু আগে বললাম দুটো, নিউরন আর মাসেল সেল। মাসেল সেল বলতে স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল এবং কার্ডিয়াক মাসেল। নিউরনের ক্ষেত্রে আরএমপি হচ্ছে, যেটা তো অ্যাকশন পোটেনশিয়াল, এটা এখন। তাহলে যেটা আমি বলতে চাইলাম যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ইজ প্রেজেন্ট ইন অলমোস্ট অল সেল, আর অ্যাকশন পোটেনশিয়াল ইজ প্রেজেন্ট অনলি ইন এক্সাইটেবল সেলস লাইক নিউরন অ্যান্ড মাসেল সেল। আশা করছি বিষয়টা বোঝা গেল। তাহলে সবশেষে ছোট্ট সামারি করে একটু বলে দিই যে কি কি আমরা পড়লাম এতক্ষণে। সেটা হলো, একটা আমরা দেখেছি সেল নর্মাল অবস্থায় সেলের ভেতরটা হচ্ছে নেগেটিভ অ্যাজ কম্পেয়ার টু দ্য আউটসাইড, আউটসাইড হচ্ছে পজিটিভ, ইনসাইড হচ্ছে নেগেটিভ। এটাকে বলি আমরা পোলারাইজড সেল, যেখানে সেল ইনসাইড হচ্ছে নেগেটিভ, আউটসাইড পজিটিভ অ্যাট রেস্টিং। এইটা কেন হয়েছে না, আমরা দেখলাম যে সেলের বাইরে থেকে, সেলের ইনসাইড থেকে বাইরে মানে আউটসাইড পটাশিয়াম লিক হচ্ছে, একটা নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে। সেলের ভেতরে প্রোটিন আছে, প্রোটিনের মধ্যে ফসফেট থাকে যেগুলো নেগেটিভলি চার্জড। তাহলে ইনসাইড অফ দ্য সেল হচ্ছে নেগেটিভ আর আউটসাইড অফ দ্য সেল হচ্ছে পজিটিভ। সেলের বাইরে ম্যাক্সিমাম যেটা থাকে সেটা হলো সোডিয়াম, আর সেল হচ্ছে ব্যাগ অফ পটাশিয়াম। পটাশিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেশি সেলের ভেতরে অ্যাজ কম্পেয়ার টু দ্য আউটসাইড, আর সোডিয়ামটা হচ্ছে আউটসাইডে কনসেন্ট্রেশন অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু দ্য ইনসাইড অফ দ্য সেল। এটা একটা দিক গেল। তারপরে আমরা দেখেছি যে সোডিয়াম পটাশিয়াম যে এটিপি এর চ্যানেল ছিল, যেটাকে বলছি আমরা ইলেকট্রোজেনিক পাম্প, সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ। এর জন্য সেলের ভেতরে যে নেগেটিভিটি ক্রিয়েট হয়েছে দ্যাট ইজ -5 মিলিভোল্ট। সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ যেটা করে সেটা হলো যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালকে মেনটেন করতে হেল্প করে। আর রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ইজ বিকজ অফ ফ্রি পটাশিয়াম লিকেজ ভায়া দ্য লিকি পটাশিয়াম চ্যানেল। এটা একটা রেস্টিং কন্ডিশনে সেল হ্যাজ নো পারমিয়াবিলিটি টু সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড। পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল আমরা দেখলাম -85 মিলিভোল্ট, সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে +65 মিলিভোল্ট, আর ক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে -85 মিলিভোল্ট। এই যে সোডিয়ামের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল +65, যেটা রেস্টিং কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি না, যখন আমরা অ্যাকশন পোটেনশিয়াল পড়ব, যখন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এ স্টিমুলাস, যখন সোডিয়াম চ্যানেলগুলো অ্যাক্টিভেট হয়ে যায় এবং প্রচুর পরিমাণে সোডিয়াম সেলের ইনসাইড থেকে সেলের বাইরে থেকে ভেতরে যাবে, তখন আমরা দেখব যে সোডিয়ামের নার্ভস পোটেনশিয়াল বা ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল কিন্তু +65 প্র্যাকটিক্যালি হওয়ার কথা, বাট এটা +35-এ গিয়ে থেমে যাবে। এইটা হচ্ছে পুরোপুরি আমরা পড়বো যখন অ্যাকশন পোটেনশিয়াল ডিসকাস হবে। তাহলে সোডিয়ামের যে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল যেটা +65-এ হওয়ার কথা বাট প্র্যাকটিক্যালি +35-এ হয়, এর পুরো জিনিসটা আমরা পড়বো কিন্তু যখন আমরা অ্যাকশন পোটেনশিয়াল ডিসকাস করব। তাহলে অ্যাট রেস্টিং কন্ডিশন সোডিয়াম এবং ক্লোরাইডের কোনো রকম কোনো পেনিট্রেশন বা পারমিয়াবিলিটি নেই ভায়া দ্য মেমব্রেন ফ্রম আউটসাইড টু ইনসাইড। এটা একটা দিক গেল। তারপরে আমরা দেখলাম ডিফিউশন পোটেনশিয়াল, তারপরে আমরা দেখলাম ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল, তারপরে ফাইনালি
আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ মাল্টিপল আয়ন্স আমরা পেলাম রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, যেটা হচ্ছে অনলি বিকজ অফ পটাশিয়াম আয়ন অ্যান্ড হুইচ ইজ মেনটেন বাই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস চ্যানেল। আর এই যে সেলের ভেতরে যেটা নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে, এটাকে বলি আমরা সিম্পলি ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি তাহলে রেস্টিং কন্ডিশনে হচ্ছে পোলারাইজড। যখন অ্যাকশন পোটেনশিয়াল হবে, অর্থাৎ আফটার দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য প্রপার স্টিমুলাস বা থ্রেশহোল্ড স্টিমুলাস, যখন আমরা দেখব যে সেলের ইনসাইড হয়ে যাবে পজিটিভ আর আউটসাইড হয়ে যাবে নেগেটিভ, এইটাকে তখন আমরা বলবো ডিপোলারাইজড। আবার যখন সেল রেস্টিংয়ে ফিরে আসবে, আবার আগের মতোই হবে, ভেতরেরটা নেগেটিভ বাইরেরটা পজিটিভ, তখন সে প্রসেসটাকে বলবো আমরা রিপোলারাইজড বা রিপোলারাইজেশন। তাহলে সেল রেস্টিং কন্ডিশনে পোলারাইজড বা পোলারাইজেশনে আছে। যখন স্টিমুলাস অ্যাপ্লাই হবে, অ্যাকশন পোটেনশিয়াল হবে, সেলের ভেতরটা হবে পজিটিভ, বাইরেরটা হবে নেগেটিভ, সেটাকে বলবো আমরা ডিপোলারাইজড স্টেট বা প্রসেসটাকে বলবো ডিপোলারাইজেশন। আবার যখন রেস্টিং কন্ডিশনে ফিরে আসবে, সেলের ভেতরটা নেগেটিভ হবে, আবার বাইরেরটা পজিটিভ হবে, সেটাকে বলবো আমরা রিপোলারাইজড বা রিপোলারাইজেশন। এই জিনিসটা কিন্তু আমরা পড়বো কখন না, যখন অ্যাকশন পোটেনশিয়াল পড়ব। তাহলে যখন আমরা অ্যাকশন পোটেনশিয়াল পড়ব, তখন এই জিনিসগুলো কিন্তু আসবে। প্রথমে ছিল পোলারাইজড, সেল পোলারাইজড আছে, একটা স্টিমুলাস অ্যাপ্লাই হলো, রিভার্স হলো, অর্থাৎ এখানে সেল ইনসাইড নেগেটিভ আউটসাইড পজিটিভ, স্টিমুলাস অ্যাপ্লাই হলো, থ্রেশহোল্ড স্টিমুলাস অবশ্যই হতে হবে, থ্রেশহোল্ড স্টিমুলাস অ্যাপ্লাই হলো, সেক্ষেত্রে রিভার্স হবে, ভেতর পজিটিভ বাইরটা নেগেটিভ, এটাকে বলবো আমরা ডিপোলারাইজড বা প্রসেসটার নাম হবে ডিপোলারাইজেশন। আবার যখন রেস্টিং কন্ডিশনে ফিরে আসবে, নেগেটিভ আর বাইরেটা হলো পজিটিভ, সেটাকে বলবো আমরা রিপোলারাইজড বা রিপোলারাইজেশন। রি মানে পুনরায়, আবার যদি এরকম হয় যে এই যখন নর্মালাইজেশন হচ্ছে মানে রিপোলারাইজড হচ্ছে, সেই সময় যদি নেগেটিভিটি আরো বেশি চলে যায়, মানে রেস্টিং এ কত ছিল -85, এবার আমি দেখলাম যে রিপোলারাইজড হতে গিয়ে সাপোজ -90 হয়ে গেছে, মানে যার নেগেটিভিটি ছিল তার থেকে আরো বেশি নেগেটিভ হয়েছে, তাহলে সে প্রসেসটাকে আমরা বলবো হাইপার পোলারাইজেশন, আর সেটাই হচ্ছে হাইপার পোলারাইজড। তারপরে ফাইনালি নর্মালাইজেশন হবে। তাহলে এই যে রেস্টিং কন্ডিশনে পোলারাইজেশন বা পোলারাইজড, অ্যাকশন পোটেনশিয়াল হলো, ডিপোলারাইজড হলো, আবার রেস্টিং কন্ডিশনে ফিরে আসে রিপোলারাইজড হচ্ছে, আরও যা নর্মাল নেগেটিভিটি তার থেকে যদি বেশি নেগেটিভে চলে যায়, সেটাকে বলবো আমরা হাইপার পোলারাইজেশন। তারপরে ফাইনালি যখন নর্মালাইজেশন হবে, তখন আবার এইটাতে ফিরে আসবে, অর্থাৎ -85। এটা বেসিক্যালি অ্যাকশন পোটেনশিয়াল, সেটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। তো আমি অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে ভিডিওটা বানালাম, জানি না তোদের কতটা ভালো লাগবে। ভালো লাগুক খারাপ লাগুক, একদম খুব খোলা মনে কমেন্ট করবি, অবশ্যই পজিটিভ কমেন্ট করবি। আর কিভাবে ইমপ্রুভ করা যায় আমাকে কমেন্ট করে জানাবি, লাইক করবি, শেয়ার করবি, যাতে করে আমি কাজটা বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারি। ক্লাস আজকে এখানে শেষ করলাম।